সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে নতুন আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তন্দ্রা চাকমা। আমি তন্দ্রা চাকমা, সহকারী শিক্ষক, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়। আজকে আমি সপ্তম শ্রেণীর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের পাঠ হচ্ছে নতুন দেশ কবিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, বিশ্বকবি পরিচয় বলতে পারবে, কিছু নতুন শব্দের অর্থ, শব্দ দিয়ে নতুন বাক্য গঠন এবং সমজাতীয় শব্দের ব্যাখ্যা করতে পারবে। সঠিক উচ্চারণে কবিতাটি পাঠ করতে পারবে। কবিতায় চিত্রায়িত বিষয়টির ব্যাখ্যা করতে পারবে। লেখক পরিচিতি। আমি প্রথমেই বলেছিলাম নতুন দেশ কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচিতি এবং যাবতীয় কবির বিস্তারিত পড়ব, জানব। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7ই মে 1861, জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, কলকাতা, এবং মৃত্যুবরণ করেছেন 7 আগস্ট 1941, 80 বছর বয়সে, জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত, অধুনা পশ্চিমবঙ্গ, ভারত। এবং তিনি পড়াশোনা করেছেন ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট। তিনি কিন্তু অনেক রচনাবলী লিখেছেন। তিনি অনেক নাটক, কাব্য, অনেক কিছু লিখেছেন। তো আজকে আমরা দেখি তিনি কি কি লিখেছেন। প্রথমে আমরা কবিতা দেখি। কবিতা লিখেছেন সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি ইত্যাদি। আর শিশুদের জন্য ছোট গল্প লিখেছেন হৈমন্তী, দেনা পাওনা, কাবুলিওয়ালা, নষ্টনীর ইত্যাদি। উপন্যাস লিখেছেন বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি। আর রাজর্ষি এটা উপন্যাসটা লিখেছেন 1887 সালে। চোখের বালি লিখেছেন 1903 সালে। নৌকাডিবি ইত্যাদি উপন্যাস তিনি রচনা করেছেন এবং পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার 1913 সালে। আমরা তো জানি সবাই কোন কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। উপাধিও পেয়েছেন তিনি। আমরা সবাই জানি বিশ্বকবি হিসাবে তিনি পরিচিত এবং উপাধি পেয়েছেন, এবং সেই সাথে নাইটও উপাধি পেয়েছেন। এবং তার ছদ্মনাম ভানু সিং ঠাকুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু চলে আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিং ঠাকুর। রবি ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, এই কাজটা তোমরা বাসায় করে রাখবে। তাছাড়া আজকে কবিতার একটু যে নতুন দেশ কবিতাটা পড়ব, এই সম্পর্কে তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ প্রবন্ধের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। নতুন দেশ কবিতায় একটি ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির রহস্য
উন্মোচন করার জন্য অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা যখন মাঝ নদী পেরিয়ে যায়, তখন ছেলেটি ভাবে এ নৌকা হয়তো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে পৌঁছাবে। ছেলেটির মনে প্রশ্ন জাগে সেখানকার মানুষ সম্পর্কে, তাদের জীবনযাপন সম্পর্কে। তার ঘরের কোণে থাকতে মন চায় না, নৌকার মতো ভেসে ভেসে দূরের সেসব দেশে যেতে ইচ্ছে করে। এই ইচ্ছা বা কৌতূহল সব শিশু কিশোরের মনে জাগে। ভাবে নতুন জায়গায় হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ, অপার বিস্ময় নিয়ে তার জন্য অপেক্ষা করছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার চারপাশে সবার মধ্যেও দেখতে চায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুনলে যে নতুন দেশ কবিতাটা সম্পর্কে, অর্থাৎ কবি এখানে নতুন দেশ কবিতাটা। তাহলে এবার আমরা নতুন শব্দ শিখব, যে আজকে নতুন দেশ কবিতার মধ্যে যে শব্দের অর্থগুলো আছে সেটা শিখব এবং জানব। ঘাট শব্দের অর্থ কী? ঘাট শব্দের অর্থ হচ্ছে নদীর ধার বা পাড়। নাইতে শব্দের অর্থ হচ্ছে নদীতে। ঢেউ শব্দের অর্থ হচ্ছে পানির তরঙ্গ। পানি শব্দের অর্থ হচ্ছে দিকে। স্বাদ শব্দের অর্থ হচ্ছে আশা। শিক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু এই শব্দের অর্থগুলো জানতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। আমরা এরপরে শিখব পাহাড় চূড়া শব্দের অর্থ কি? পাহাড় চূড়া শব্দের অর্থ হচ্ছে উঁচু পাহাড়ের উপরের স্থান। আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি। ডিঙিয়ে শব্দের অর্থ হচ্ছে পার হয়ে। আপিস শব্দের অর্থ হচ্ছে অফিস। ভাটা শব্দের অর্থ হচ্ছে চন্দ্র ও সূর্যের টানে পানির নেমে যাওয়া। তলে মানে হচ্ছে নিচে, এখানে শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসে হয়তো আমি জোড়ায় কাজ দিই, তোমাকে বাসায় একা বসে করতে হবে। তুমি এই শব্দের অর্থগুলো বাসায় বসে বসে একাই করবে। নাইতে, পাহাড়চূড়া, আপিস, স্বাদ শব্দগুলোর অর্থসহ সমার্থক শব্দ লিখবে এবং স্কুল খুললে তা নিয়ে আসবে। এবার আমরা একটু পাঠ বিশ্লেষণে যাই। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। অর্থাৎ কবি এখানে কি কল্পনা করেছেন? কবি কিন্তু ছোট্ট শিশু মনসুলভ নিয়ে এটা কল্পনা করেছেন যে একটা নৌকা ঘাটে বাঁধা আছে। যখন সে গোসল করতে যাবে, মানে নাইতে যাবে, তখন সে গিয়ে দেখে যে নৌকাগুলো ঢেউতে কি দুলছে, মানে ঢেউয়ের জলে নাচছে। তখন সেই জিনিসটা সে খুব আনন্দ সহকারে উপভোগ করে। দূর সাগরের পাড়ে জলের ধারে
নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারি। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে কবি অনেক দূরে যেতে চান, যেখানে নদীর সীমানা আছে এবং অনেক দূরের সীমানাগুলো আছে, যে যিনি অত দূরে যেতে চায়, একদম জলের সীমানায় যেতে চায়, দূরের সাগরের পাড়ের সীমানায় যেতে চায়, যেখানে নারিকেল গাছগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না। অর্থাৎ কবি এখানে অত দূরে যেতে চায়, এত দূরে যেতে চায় যে যিনি ওই জিনিসটাকে দেখতে চায় যে আকাশের শেষ সীমানায়, পাহাড়ের চূড়ায় এবং বরফ ডিঙিয়ে ভেঙে ভেঙে তিনি কি এত কষ্ট হলেও তিনি সেই শেষ সীমানায় গিয়ে ওইখানে যে পাহাড়ের মাঝে যে চূড়াটা আকাশের মাঝে বিলীন হয়ে গেছে, অর্থাৎ নীল আকাশের মাঝে, এত নীল আকাশের শেষ সীমানায় বরফ ভেঙে ভেঙে যেতে চায় যে মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষার কারণে অজানা রহস্যটা তিনি দেখতে চান। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যাই না নতুন দেশে। অর্থাৎ এখানে কবি বলছেন যে কত রাত শেষে নৌকা যাবে ভাসে, অনেক দিন লাগে। অর্থাৎ তিনি তো অনেক দূরে যেতে চান, একদম পাহাড় ডিঙিয়ে বরফগুলো ভেঙে ভেঙে একদম পাহাড়ের যে আকাশের নীল আকাশের নিচে শেষ সীমানায় যেতে চান। ওখানে গিয়ে দেখবেন যে নতুন নতুন ফুল, নতুন নতুন দেশ, নতুন নতুন জায়গা, নতুন নতুন ফল, এই সেই যে জিনিসগুলো তিনি দেখতে চান। এবং এখানে শিশু মনের কল্পনা, বাবা কেন নতুন দেশে নতুন জায়গায় যায় না, শুধু আপিসে যায়, এই কল্পনাটুকু কবি এখানে বোঝাতে চেয়েছে। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আমি দলীয় কাজ, স্কুলে হলে আমরা করাই দলীয় কাজ, এখন আমরা মূল্যায়নে যাই। তোমরা এই কাজগুলো বাসায় বসে বসে করে রাখবে। নতুন দেশ কবিতাটি কে লিখেছেন আমরা কিন্তু এখন পড়লাম, শিক্ষার্থীরা করে রাখবে কিন্তু বাসায়। জলের ধারে কে দাঁড়িয়েছিল, নীল আকাশের মাঝে কি সাজে, নাইতে শব্দের অর্থ কি? তাহলে শিক্ষার্থীরা তোমরা এই কাজগুলো করে রাখবে বাসায়। কবিতাটি কবি কি চিত্রিত করেছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ রইল। সর্বশেষ তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছিলে তার বর্ণনা দাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে বসে বসে এই কাজগুলো করবে। আর স্কুল যখন খুলবে তখন তোমরা এই কাজগুলো নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। অনেক সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই